হাই ভিউয়ার্স, আমি রবীন্দ্রনাথ সিং আর আপনারা দেখছেন রবীন্দ্রনাথ সিং ম্যাথামেটিক্স গুরুজি। আজকে আমাদের ডেস্টিনেশন হলো দীঘা। আমরা হাওড়া থেকে কান্ডারি এক্সপ্রেসে করে দীঘায় পৌঁছেছি। ঠিক 6:10 আমরা এসে পৌঁছলাম। ওখানে ট্রেন লেট ছিল, কিন্তু এখানে কিন্তু লেট নয়। আমরা এখন দীঘা পৌঁছেছি। এরপরে আমরা হোটেল খুঁজবো। আমরা কিন্তু হোটেল বুক করে আসিনি, তাহলে আমাদের প্রথম কাজ হলো হোটেল বুক করা। আমরা যাব, দেখা যাক, আশা করছি একটা ভালো হোটেল পেয়ে যাব এবং তার আপডেট আপনাদেরকে দেবো। কাল সকালবেলা থেকে যে সমস্ত কাজগুলো আমাদের সমুদ্রে স্নান করা বা এই সমস্ত কাজগুলো যেগুলো করব, আপনাদেরকে ঠিক সময়ে আমরা আপডেট দেব এবং আশা করছি আমরা এই যে আমাদের ট্রাভেলটা আমরা যে এনজয়গুলো করব, সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে থাকুন আমাদের সঙ্গে, চলুন আমরা এগিয়ে যাই। এখন প্রথম কাজ হলো হোটেল খোঁজা। আমরা এখন দীঘার সমুদ্র সৈকতে উপস্থিত হয়েছি। এখন ঘড়িতে সময় হলো সকাল 6:05। আপনারা নিশ্চয়ই সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন। এখন হলো হাঁটার টাইম। সমুদ্র সৈকতটা একটুখানি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কালকে যখন রাত্রিবেলা আমরা এখানে এসে পৌঁছেছিলাম তখন কিন্তু এই বীজটা ছিল না। তখন বোল্ডারে এসে শেষ হচ্ছিল সমুদ্রের ঢেউ। তখন রাত্রিবেলা হয়তো আমরা সমুদ্রের রূপ আপনাদের দেখাতে পারিনি, কিন্তু এখন আমরা আপনাদেরকে সমুদ্রের সেই অসাধারণ সৌন্দর্য দেখাতে পারছি। দীঘা সমুদ্র সৈকতে স্পিড বোটের একটা রাইড রয়েছে। এখানে আমরা জিজ্ঞেস করলাম ওদেরকে, পার হেড ভাড়া হলো 150 টাকা এবং আপনাকে ওরা আপ অ্যান্ড ডাউন 4 কিলোমিটার রাইড করাবে। দেখুন, ওরা লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছে। সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারটা ওরা খেয়াল করে, কিন্তু জানি না আমরা চাপবো কি না, এখনও পর্যন্ত ঠিক করিনি। যদি চাপি, যদি রাইডটা আমরা করি, তাহলে সেই ভিডিও আমরা দেখাবো। অসাধারণ। জোয়ারের চেয়ে হাঁটার দৃশ্যটা যেন আরও সুন্দর। পুরো বীজটা আমরা পেয়েছি। দীঘা সমুদ্র সৈকতে অসাধারণ সূর্যোদয়ের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখন ঘড়িতে সকাল 6:20। এখন আমরা ঠিক ওরা যেরকম বললো যে ভাটা পজিশনে রয়েছি, যার জন্য আমরা সি বিচটা পেয়েছি এবং সেখানে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু একটু পরেই কিন্তু জোয়ার চলে আসবে। ওরা দেখছেন লাল ঝান্ডা লাগাচ্ছে, এটা হলো বিপদ সংকেত, মানে এখান থেকে আস্তে আস্তে সরে যেতে হবে। 8টা বাজলেই মোটামুটি এই বীজটা আর আমরা পাবো না। তখন এই জল গিয়ে ধাক্কা দেবে বোল্ডার,
বোল্ডারের ছবি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পেছনে দেখতে পাচ্ছেন বোল্ডারগুলো রয়েছে, এই জলটা সোজা বেড়ে গিয়ে বোল্ডারে গিয়ে ধাক্কা দেবে, তখন কিন্তু এই বিচে যেভাবে আমরা এখন হাঁটাচলা করছি সেটা তখন আর সম্ভব নয়। আর স্নান করতে হলে ওরা যেরকম বললো যে দুপুর 12টার সময়, যখন আবার 12টার পর যখন আবার হাঁটা দেবে আর কি, হাঁটা নিতে আসবে, হ্যাঁ 12টার পর মানে সি বিচটা আবার পাওয়া যাবে, ওরা যেরকম বললো আর কি ওদের তথ্য অনুযায়ী। হ্যাঁ, তো আমরা তখন আমরা স্নান করার চেষ্টা করব। ফটো তুলি। এখন আমরা ওল্ড দীঘায় এসেছি। এখন ঘড়িতে বাজে ঠিক সন্ধ্যা 6:30। ঢেউয়ের জোরটা আমার নিউ দীঘার চেয়ে ওল্ড দীঘায় বেশ জোরে মনে হলো। আপনারাও দেখতে পাচ্ছেন ওল্ড দীঘাটা বেশ সাজানো আছে, নিউ দীঘাও সাজানো আছে। ওল্ড দীঘায় একটা যেটা নতুন হয়েছে সেটা হলো বিশ্ব বাংলার যে একটা পার্ক, সেটাও আমি একটু দেখাবো। তো আপাতত আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো সমুদ্রের এই রূপ। আচ্ছা, আমরা এখন দীঘা থেকে কিছুটা দূরে তাজপুর সমুদ্র সৈকতে এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা তাজপুর সম্বন্ধে যেটুকু আমরা দেখব এখানে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখছেন চ্যানেল রবীন্দ্রনাথ সিং ম্যাথামেটিক্স গুরুজি ট্রাভেল। তো এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রিপশন না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করে রাখুন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। আমরা যে সমস্ত ট্রাভেল ভিডিও করছি তার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাক, এটা আমরা চাই। তাহলে চলুন আস্তে আস্তে আমরা তাজপুরের সি বিচের কাছে আস্তে আস্তে এগিয়ে যাই। এবারে আমরা তাজপুর সি বিচের দিকে এগিয়ে চলেছি। আমরা তাজপুরের সি বিচে এসে উপস্থিত হয়েছি। অসাধারণ দৃশ্য, অসাধারণ, মানে দীঘার চেয়ে তো বেশ এটা আর একটু ভালো লাগছে। আমরা তাজপুরের যে সমুদ্র সৈকত তার উপর দিয়ে হাঁটছি। তাজপুর হলো শঙ্করপুর আর মন্দারমণির
মাঝামাঝি জায়গায় গড়ে ওঠা একটা নতুন সমুদ্র সৈকত। এটা কলকাতা থেকে প্রায় 173 কিলোমিটার দূরে এবং সময় লাগে 4 ঘন্টা। পশ্চিমবঙ্গ সরকারের একটা পরিকল্পনা আছে পরবর্তীকালে এখানে একটা গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার। কলকাতা বন্দর আর হলদিয়া বন্দরের নাব্যতা কমে যাওয়ার ফলে এখানে একটা পরিকল্পনা করা হয়েছে যে গভীর সমুদ্র বন্দর। জোয়ার চলছে তাজপুরের সমুদ্র সৈকতে আমরা রয়েছি এবং ঢেউয়ের পরিমাণ বেশ ভালো। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। ওখানে আবার বোটিং চলছে, যদি বোটিং করি আমরা আপনাদেরকে সেই ভিডিও দেখাবো। এখনও তাজপুরে সে বড় বড় হোটেল এখনও তৈরি হয়নি, কিন্তু কিছু কিছু যে রিসোর্টগুলো তৈরি হয়েছে সবে শুরু হয়েছে তৈরি হওয়া। হ্যাঁ, মানুষজন কিন্তু এখানে এসে এখন থাকছে, রিসোর্টগুলো ভাড়া নিচ্ছে এবং এখানকার সমুদ্র সৈকতে তারা আনন্দ করছে, উপভোগ করছে, স্নানও করছে। খুব সুন্দর, খুব সুন্দর। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দীঘার চেয়েও আরও ভালো। ভিড়টা একটু কম, নিরিবিলি, সেই জন্য আরও সৌন্দর্য, যেন সৌন্দর্যের মাত্রা যেন আরও বেড়ে গেছে। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। একটু সময় নিয়ে দুদিনের জন্য আপনারা অবশ্যই চলে আসতে পারেন তাজপুর, শঙ্করপুর, দীঘা। যদি আরেকটু হাতে সময় থাকে তাহলে মন্দারমণি। এই 4টে সমুদ্র সৈকত আপনারা পরিদর্শন করুন এবং সত্যিই অসাধারণ ভালো লাগবে। আমি যেটা বলছি যে ভালো লাগবে, খারাপ লাগার কোনো ব্যাপারই নেই, খুব ভালো লাগবে। তাজপুরের এই জায়গাটা তো অসাধারণ। তাজপুরের সৈকতটা আমার খুব ভালো লাগলো। আপনারা যদি কখনো দীঘা আসেন তো অবশ্যই তাজপুরে আসবেন। হাই, আমরা এই মন্দারমণি সমুদ্র সৈকতে এসে উপস্থিত হয়েছি। এখান থেকে দেখুন, এখানে বোটিং শুরু হয়েছে, একটা স্পিড বোটে ওরা যাচ্ছে। বোটিংয়ের নিয়ম হলো 150 টাকা করে পার হেড এবং ভিড় খুব কম। মন্দারমণি যে সমুদ্র সৈকত, এখানে কিন্তু দীঘার মতো এত ভিড় নেই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সি বিচের মধ্যেই বেশ কিছু কিছু হোটেল এরা করেছে, অস্থায়ী হোটেল। যখন জোয়ারের জল ঠল আসে তখন এরা হয়তো তুলে দেয় এটাকে। যাই হোক, দীঘার ব্যাপারটা একটু অন্যরকম এবং এখানকার ব্যাপারটা একটু অন্যরকম। এখানে যে সমস্ত নতুন নতুন কিছু তথ্য যদি আমরা জানতে পারি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের গর্জন, আমার ঠিক বাঁদিকে সমুদ্র রয়েছে এবং আমরা সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো মন্দারমণি সমুদ্র সৈকতের রূপ। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি আমি মন্দারমণিতে এসে উপস্থিত হয়েছি এবং এখান থেকে দেখাচ্ছি। দেখুন, বহু দূর পর্যন্ত ওরা চলে গেছে স্নান করার জন্য। এখন ভাটা চলছে, প্রায় ভাটার টাইম, সেই জন্য অনেকটা সময় পাওয়া গেছে, অনেকটা চওড়া, বীজটা অনেকটা চওড়া পাওয়া গেছে, ফাঁকা বালিটা অনেকটা পাওয়া যাচ্ছে। যখন জোয়ার হবে তখন কিন্তু পুরোটাই আবার জলে ভরে যাবে। তখন এই যে চেয়ারের যে ব্যাপারগুলো দেখছেন, অস্থায়ী যে এর একটা চায়ের বা টি স্টল তৈরি করেছে বা একটা ব্রেকফাস্টের জায়গা, সেগুলো সব কিন্তু ওরা উঠিয়ে নেবে এবং পুরোটাই তখন জলে ভর্তি হয়ে যাবে। দেখছেন ওখানে ছেলেমেয়েরা বা বিভিন্ন রকম ওরা সব স্নান টান করছে আর কি। হ্যাঁ, তো বেশ ভালো, এটাও বেশ ভালো। মানে একই সঙ্গে দীঘায় যদি আসেন তাহলে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এগুলো একেবারে যদি আপনারা দেখতে পারেন তাহলে বেশ সুন্দর প্যাকেজ এবং টোটাল প্যাকেজটা আপনারা 3-4 দিনে বেশ কমপ্লিট করতে পারবেন ভালো করে। এবং এখানেও সমুদ্রের ঢেউ কিন্তু বেশ ভালো। দেখুন, অসাধারণ সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য মন্দারমণি সমুদ্র সৈকত। আপনাদের লাল ক্যাঁকড়া দেখাবো,
আমি আরও যখন ওই দিকটা চলে যাব হাঁটতে হাঁটতে তখন লাল কাঁকড়া দেখাবো। এর আগে যখন 15 বছর আগে এসেছিলাম তখন আমরা দেখেছিলাম লাল কাঁকড়া। এবং এখানকার সমুদ্র সৈকতটা হলো যে বীজটা আছে না, এটা খুব হার্ড, মানে এখানে গাড়িও চলাচল করে, হ্যাঁ, অসুবিধা কিছু নেই। মানে তাজপুরে যেমন দেখলাম বেশ নরম, কিন্তু মন্দারমণির সমুদ্র সৈকত বা দীঘার সমুদ্র সৈকত বীজটা বেশ হার্ড, ঠিক আছে, খুব কঠিন। এবং এখানে গাড়ি চলাচল করলে কোনো অসুবিধা নেই, আরামসে যেতে পারে। যাই হোক, এর পরবর্তী আরও কিছু ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দিতে পারলে ভালো লাগবে। চলুন তাহলে এগিয়ে যাই। ঠিক আছে, এবার ক্যামেরা বেশিক্ষণ হাতে রাখা ঠিক হবে না, ক্যামেরাটা আমি রেখে আসছি, হ্যাঁ, তারপর একটু স্নান করা যাবে। যাই হোক, বেশ ভালোই এখানে আনন্দ করা গেল। আপনারাও আসুন, আপনাদেরকে বললাম যে 3 দিন বা 4 দিনের যদি ট্যুর থাকে, এখানে দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর এগুলো একসঙ্গে আপনারা করে নিতে পারবেন। বেশ ভালো জায়গা। আর মন্দারমণিতে স্নান করা তো দারুণ, প্রচুর প্রশস্ত বীচ এবং ফাঁকা, সবচেয়ে বড় কথা ফাঁকা, এত ভিড় নেই, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে কিন্তু স্নান করার পক্ষে খুব ভালো জায়গা। ঠিক আছে, আপাতত এই পর্যন্ত। আবার যদি কিছু মন্দারমণি থেকে পাই সেই সমস্ত খোঁজ খবর আপনাদেরকে দেব। হাই ভিউয়ার্স, আমরা এখন শঙ্করপুরে এসে পৌঁছলাম। তো আমরা দীঘা থেকে রওনা দিয়েছিলাম, প্রথমে গেলাম তাজপুর, তারপর মন্দারমণি, সেখানে স্নান করলাম, সেখানকার ভিডিও আমরা দেখিয়েছি। এখন আমরা নিউ দীঘা ফেরার পথে শঙ্করপুরে এসে পৌঁছলাম। শঙ্করপুরের বীচ এটা আপনাদের দেখাবো যে এখানকার বীচ কীরকম। ঠিক আছে, চলুন আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা শঙ্করপুরের বীচটা আপনাদেরকে দেখাবো। এই হলো শঙ্করপুরের সমুদ্র সৈকত। ওই পাশে যেখানে দেখা যাচ্ছে ওখানটা বীচটা বেশ প্রশস্ত। আমরা যেখান থেকে নামছি সেখানে একটু ঢালাই করা রয়েছে, বোল্ডার রয়েছে। যাই হোক, এই হলো শঙ্করপুরের সমুদ্র সৈকত। আপনারা দেখতে পাচ্ছেন শঙ্করপুরের সমুদ্র সৈকত এবং এই হলো বিচ। পুরোপুরি ফাঁকা, এখানে কেউ নেই বললেই চলে। এখন ঘড়িতে বাজে আপনার 1:40, দুপুর 1:40। তো এখানে কেউ নেই, মনে হয় এখানে স্নান করার সেরকম প্রচলন হয়তো নেই। কিন্তু আমরা মন্দারমণিতে অনেককে দেখেছিলাম স্নান করছে, দীঘাতে তো আছেই, দীঘাতে প্রচুর ভিড়। তো নিরিবিলি কোথাও যদি আসা যায় তাহলে শঙ্করপুর বেশ ভালো জায়গা, তাজপুর তো বটে। এবং আমার মন্দারমণিও তাজপুরও খুব সুন্দর লেগেছে। তাজপুর আমি দেখেছি, তাজপুরের ভিউটা খুব সুন্দর, হ্যাঁ। এবং মন্দারমণিতে আমরা দেখলাম, আমরা স্নান করেছি, সেই ভিডিও আপনাদের দেখিয়েছি। তাজপুরে আমরা লাল কাঁকড়া দেখেছিলাম। এখানে দেখি কি এখানকার শঙ্করপুরে কি কিছু বিশেষত্ব কিছু আছে কি না সেটা আমরা দেখব। তাহলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। শঙ্করপুর সি বিচে বা শঙ্করপুরে যখন আমরা এলাম, এখন টাইম হলো 1:45। তো এই সময়টা দেখলাম যে লাঞ্চ করে নিলে ভালো। তো আমরা একটা হোটেল পেয়ে গেলাম। তো সি বিচের একদম সমুদ্রের সামনে হোটেল হলো, দেখুন, আম্রপালি রেস্টুরেন্ট, হ্যাঁ। তো আমরা ঠিক করলাম যে এইখানে মোটামুটি আমাদের দুপুরে খাবারটা এখানে আমরা খেয়ে নিই। এখানে কীরকম খাবার, তার কোয়ালিটি কীরকম, সেটা খাওয়া দাওয়ার পর আপনাদেরকে আমরা আবার জানাবো। ঠিক আছে, তা চলে যাক, আমরা একটুখানি আমরা নিজেদের লাঞ্চটা করে ফেলি। হাই, আমরা শঙ্করপুরে আম্রপালি রেস্টুরেন্ট আছে, সেখানে দুপুরে লাঞ্চ করার জন্য বসে আছি। আমরা পুরো ফ্যামিলি রয়েছি। তো এখানে শুনে মনে হলো এখানকার রান্নাবান্না বেশ একদম ঘরের রান্নার মতো, মানে মশলা কম, রিচ কম, ঠিক আছে। তো খাওয়া যাক, তারপরে দেখা যাক তারপরে তার কীরকম হলো সেটা না হয় বলবো। যাক, আমরা এইমাত্র এই আম্রপালি রেস্টুরেন্টে লাঞ্চ করে বেরোলাম। খাবার দাবার সত্যিই একদম ঘরোয়া খাবার, মানে মশলা একদম কম, তেলও একদম অল্প, একদম ঘরোয়া খাবার। আপনারা যদি কখনও শঙ্করপুরে আসেন, যদি দুপুরের টাইমে আপনাদের লাঞ্চ করার প্রয়োজন হয়, তাহলে আপনারা কিন্তু এই আম্রপালি রেস্টুরেন্টে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। ঠিক আছে, তাহলে এইবার এখন আমরা
এর পরের যে ডেস্টিনেশন সেখানে সেদিকে এগিয়ে যাব এবং দেখা যাক আমাদের যে গাড়ি সেখানে কোথায় নিয়ে যায়, তারপর সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ঠিক আছে, আমরা এখন নিউ দীঘা থেকে অনতি দূরে মোহনায় এসে উপস্থিত হয়েছি। আপনারা ছবিতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এখানকার মাছের আড়ত। ভোরবেলার দিকে এসলে এখানে মাছের কিছু রকম ফের দেখা যায়, বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন রকমের মানে প্রচুর পরিমাণ মাছের ব্যবসায়ী। ঠিক আছে, প্রচণ্ড ব্যস্ততা। এখন তো দুপুর কটা বাজে, 3:05, তো এখন সবই নিরিবিলি, একেবারে শান্ত। এই সময় আমরা এসেছি মোহনা দেখতে। এখানে চম্পা নদী বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে আমরা এগিয়ে যাই আস্তে আস্তে মোহনার দিকে। দীঘার মোহনায় দেখুন মা কালী ফিশ সেন্টার। শুটকি মাছ দেখুন, শুটকি মাছের বিভিন্ন রকম। এই হলো মোহনা। দূরে সমুদ্রে গিয়ে মিশেছে। এই যে নদীটা আছে, এই নদীটা এটা চম্পা নদী। এই চম্পা নদী গিয়ে ওই যে দূরে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছি। আমি একটু জুম করে দেখাচ্ছি, বঙ্গোপসাগর ঢেউটা আপনারা দেখতে পাবেন। দেখুন দূরে বঙ্গোপসাগরের ঢেউ, সেখানে গিয়ে মিশেছে। এই হলো এখানকার মোহনা। এখানে মাছের আড়ত। এখানে প্রচুর পরিমাণে বঙ্গোপসাগরে যারা মাছ ধরতে যায় তারা এই নদীর মাধ্যমে এই মোহনায় আসে, ট্রলারে করে মোহনায় আসে এবং এখানে এসে ওরা মাছের সমস্ত যে কালেকশান যা যা সারাদিনে মাছ ধরে সেগুলো বা সারা রাতে যে মাছগুলো ধরে ভোরবেলায় এখানে ওরা নিয়ে আসে, নিয়ে এখান থেকে মাছগুলো সব ডিস্ট্রিবিউট হয়। শুঁটকি মাছের বেশ গন্ধ পাওয়া যাচ্ছে এখানে। খুব সুন্দর দৃশ্য। অসাধারণ দৃশ্য। ভালো, সব মিলিয়ে ভালোই। মানে দীঘা যে ট্যুরটা এখন আপনার শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, তারপর এই যে মোহনা, এগুলো মিলিয়ে তারপর ওই দিকে যদি নিউ দীঘার ওই দিকে যদি যাওয়া যায় তাহলে তালসারি আছে, হ্যাঁ, এছাড়া চন্দনেশ্বর মন্দির আছে। মোটামুটি দীঘা আপনার 3-4 দিনের মধ্যে বেশ ভালো রকম একটা প্যাকেজ। যদি আপনারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে খুব ভালো। তাজপুরটা অবশ্যই দেখবেন, তাজপুরের বিচটা আমার খুব ভালো লেগেছে, আর মোহনাটাও খুব ভালো। আর এছাড়া দীঘা, মন্দারমণিতে স্নান করেছি, দীঘাতেও স্নান করেছি। স্নান করার তো একটা দারুণ অভিজ্ঞতা। যারা স্নান করছে না বা করেন না তারা হয়তো বুঝতে পারবেন না। স্নান করার কিন্তু একটা অভিজ্ঞতা দারুণ। যদি কখনো আসেন বলবো যে যেরকম বয়সেই হন অন্তত জলে গিয়ে দাঁড়ান, বা না পারলে অন্তত বসে থাকুন ওখানে। ঢেউটা এসে আপনার পায়ে এসে স্পর্শ করবে বা আপনার গায়ে এসে স্পর্শ করবে, হ্যাঁ, সেটা কিন্তু বেশ আনন্দ লাগবে। তো যাই হোক, আপাতত মোহনা থেকে এই পর্যন্ত। তারপর আবার দেখা যাক। আমাদের ট্রেন হলো আজকে 6:30, 6:30 ট্রেন। তাহলে তখন না হয় আবার কথা বলবো, বা এক্সট্রা কিছু ইনফরমেশান যখন আমরা যদি কিছু পাই তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমরা সারাদিন যা যা করলাম আপনাদেরকে দেখালাম। আমরা 13ই নভেম্বর সন্ধ্যেবেলা নিউ দীঘা স্টেশনে এসেছি এবং আজকে 15ই নভেম্বর 6:30 কান্ডারি এক্সপ্রেস ধরে আমরা চলে যাব। তাহলে যে সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে বা ইনফরমেশনগুলো আপনাদের সামনে দিলাম, আমরা নিউ দীঘা সম্বন্ধে কিছু দিয়েছি, কিছু ওল্ড দীঘা সম্বন্ধে দিয়েছি। এছাড়া আমরা ঘুরেছি মন্দারমণি, শঙ্করপুর,
তাজপুর, এই সমস্ত মোহনা এগুলো ঘুরেছি। হয়তো একটা ভিডিওতে পারবো না, কিন্তু 2 কি 3টে ভিডিও থাকবে, তার মধ্যে আপনারা সমস্ত তথ্যগুলো ভালোভাবে পেয়ে যাবেন। তাহলে আমার চ্যানেলটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ যে সমস্ত নোটিফিকেশনগুলো বা যে সমস্ত ট্রাভেল ভিডিওসগুলো আসতে চলেছে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজকের মতো আপনাদের কাছে অনুমতি নিয়ে নিচ্ছি। গুড বাই, থ্যাংক ইউ।